মহাকুম্ভ ১৪৪ বছরের অপেক্ষা এবং তারপরে সেই মহাকুম্ভে একের পর এক সাধারণ মানুষ, আম জনতা, যারা ধর্মে বিশ্বাস করেন, আধ্যাত্মিক, তারা প্রত্যেকে একত্রিত হয়েছেন মহাকুম্ভে। বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে এসে পৌঁছচ্ছেন সাধারণ মানুষ। আমি বলছি লক্ষ লক্ষ নয়, কোটি কোটি লোক সেখানে একত্রিত হচ্ছেন শুধুমাত্র মহাকুম্ভের সেই অমৃত, সেই জল স্নান করা এবং তার সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন। প্রত্যেকটি ক্ষেত্রে সাধারণ মানুষ আধ্যাত্মিকতার বিশ্বাস করেন, ধর্মে বিশ্বাস করেন। সেই ধর্মে যদি সেই ধর্মের পথে গিয়ে মৃত্যুর সম্মুখীন হতে হয়, তখন প্রশ্ন ওঠে প্রশাসনিক লেভেলের ওপরে, প্রশাসনিক কর্মকর্তাদের উপর এবং যে রাজ্যে ঘটনা ঘটছে সেই রাজ্যের সরকারের ওপরও। তার কারণ এত বড় একটি আয়োজন, সেই আয়োজনে কোন জায়গায় খামতি হলো, সত্যি কি খামতি হয়নি, না হলে একের পর এক এই ঘটনা ঘটলো কি করে? আমি বলছি শুধু এই মহাকুম্ভ নয়, আপনাদের কাছে এমন কিছু ডিটেলস রাখতে যাচ্ছি আমরা আর বাকি ১ ঘন্টায়। আপনারা দেখলে অবাক হবেন, শুধুমাত্র মহাকুম্ভ নয়, বিভিন্ন কুম্ভ মেলাতেই কিন্তু এই ধরনের ঘটনার সাক্ষী হয়েছে ভারতবর্ষ। তাহলে বাড়তি কি স্টেপ নেওয়া হয়েছিল মহাকুম্ভের ক্ষেত্রে, সেদিকেও আলোকপাত করার চেষ্টা করব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ফ্রাইডে বাংলা। এখন থেকে ঘড়ি কাটা সন্ধ্যে ৭টা। আজ আলোচনার মূল বিষয় মহাকুম্ভে মহাবিপদ। আর সেই বিপদে আজও কিছুক্ষণ আগেও আমরা ব্রেক করেছিলাম সে খবর, এখানেই সেই মহাকুম্ভেই আবারও আগুন লেগেছে, অর্থাৎ অগ্নিদগ্ধ হয়েছে, যদিও বা দমকলের তৎপরতায়, যুদ্ধকালীন তৎপরতায় সেই আগুন নেভানো গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে বারবার এই ঘটনা কেন ঘটছে, বারংবার ঠিক কোন জায়গায় গাফিলতি হচ্ছে যার জেরে এই ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ? আমি বলছি রাজনৈতিক প্রেক্ষাপট থাকতেই পারে, প্রত্যেকের আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, ওপিনিয়ন থাকতে পারে, পারসেপশন থাকতে পারে, প্রত্যেকের আলাদা মতামত থাকতে পারে, কিন্তু প্রশ্ন উঠছে সাধারণের নিরাপত্তা নিয়ে। যারা ধর্মের ওপর আস্থা রেখে সেখানে একত্রিত হচ্ছেন, সেই জলে শুধুমাত্র গরিব দুঃখী বড়লোক নয়, সেখানে সব জাতি ধর্ম একত্রিতভাবেও হয়তো যাচ্ছেন, শুধুমাত্র আস্থার উপর বেস করে, শুধুমাত্র হিন্দু সনাতনী ধর্মের উপর বেস করে বিষয়টি নয়, প্রসঙ্গ ওঠে আস্তিকতার উপরে, আধ্যাত্মিকতার উপরে। আর ঠিক সেখানেই প্রশ্ন উঠছে কেন সেই মানুষগুলোকে মরতে হলো, কেন হাহাকার তৈরি হলো? এই প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए। और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। आप पहले आ गए हैं तो आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। सभी श्रद्धालुओं से करबद्ध निवेदन है, उठे उठे उठे। 29 জানুয়ারি মহাকুম্ভে নেমে এসেছিল মহাবিপর্যয়। মৌনী অমাবস্যায় পূর্ণিমায় স্নান করতে গিয়ে প্রয়াগরাজে মৃত্যু হয়েছে অন্তত 30 জন পুণ্যার্থীর, আহতের সংখ্যা প্রায় 60। পদপিষ্ট হয়ে মৃতদের মধ্যে রয়েছেন কলকাতার এক বৃদ্ধা, বছর 65-র বাসন্তী পোদ্দার। কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডে অশ্বিনীনগর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ছেলে মেয়ে ও নিজের বোনের সঙ্গে গিয়েছিলেন প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান করতে। মৌনী অমাবস্যায় গঙ্গায় ডুব দিতে বিশাল ভিড় জমেছিল মহাকুম্ভ মেলায়। বিরল ত্রিবেণী যোগে পুণ্য স্নানের জন্য হুড়োহুড়ির মধ্যে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান বাসন্তী পোদ্দার। সেই সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তার। প্রয়াগরাজে রয়েছেন তার ছেলে সুরজিৎ পোদ্দার। তিনি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের তরফে তাকে একটি কাগজ দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে যে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবারের মধ্যে বাসন্তী পোদ্দারের দেহ কলকাতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর তপন দাশগুপ্ত। অন্যদিকে মেয়ে জামাইয়ের সঙ্গে প্রয়াগরাজে পাড়ি দিয়েছিলেন শালবনীর বৃদ্ধা। মহাকুম্ভ মেলায় পৌঁছেও গিয়েছিলেন।
তবে পুণ্যস্নানের স্বাদ পূর্ণ হয়নি। ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কাছারি রোড এলাকার বাসিন্দা উর্মিলা ভুইয়ার। বুধবার সকালে প্রয়াগরাজে অবস্থিত মতিলাল নেহেরু মেডিকেল কলেজের মর্গে গিয়ে তার দেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তার দেহ আনা হচ্ছে শালবনীর বাড়িতে। এখনও নিখোঁজ রয়েছেন মালদার ইংরেজ বাজারের আরও এক বাসিন্দা। সূত্রের খবর, পদপিষ্ট হয়ে মৃত 30 জনের মধ্যে 25 জনকে চিহ্নিত করা গিয়েছে। মহাকুম্ভের ঘটনা নিয়ে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি। উত্তরপ্রদেশের মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি এই দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলার আর্জিতে বলা হয়েছে, সমস্ত রাজ্যের উচিত সঠিকভাবে পরিষেবার ব্যবস্থা করা, প্রতিটি রাজ্যের উচিত সেন্টার তৈরি করা এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য জানানো। পাশাপাশি কুম্ভ মেলায় রাজ্যবাসীরা গেলে তাদের আগে থেকেই গাইডলাইন বুঝিয়ে দেওয়ারও আর্জি জানানো হয়েছে। এদিকে পদপিষ্টের ঘটনার পর কুম্ভ মেলায় একাধিক নিয়মে বদল এনেছে যোগী সরকার। ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেলা চত্বরে পুলিশের তরফে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। হলো, কিন্তু ঠিক কি কি কারণে এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে? সম্ভাব্য কয়েকটি কারণ আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। দেখুন, পদদলিত হওয়ার সম্ভাব্য কারণ কি কি হতে পারে? মেলা কর্তৃপক্ষ অমৃত স্নানের কারণে বেশিরভাগ পন্টুন সেতু 3 দিন বন্ধ রেখেছিল। এই কারণে ঝুনসি এবং নৈনির দিকে যাওয়া ভক্তদের সঙ্গমে স্নান করার পর বাইরে যেতে দেওয়া হয়নি। এর ফলে সীমিত এলাকার মধ্যে কয়েক কোটি মানুষের ভিড় জমে ওঠে। সম্ভাব্য কারণ হতে পারে। আর কি কি কারণ দেখুন। যেহেতু রাতের সময় ছিল, এমনকি যারা ক্যামেরা দিয়ে নজরদারি করার দাবি করেছিলেন তারাও বুঝতে পারেনি। আমি আরও একবার আপনাদের সামনে টাইমটা বলি, রাত্রি 1:30 থেকে 2টোর সময় যে সঙ্গম নোজের আশেপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রাতেও এই ঘটনা ঘটবার পরে সম্ভাব্য যে বিষয় উঠে আসে তা হলো প্রশাসনকে অত্যন্ত অলস দেখাচ্ছিল। দুর্ঘটনার পর অফিসারদের গাড়ি এবং অ্যাম্বুলেন্সগুলি সাইরেন বাজিয়ে সঙ্গম নোজের দিকে ছুটে যায়। আর কি হতে পারে দেখুন। সঙ্গম নোজ আসা যাওয়ার রুট একই রাখা হয়েছিল। একটি পথ থাকার কারণে দুর্ঘটনার পর ভক্তরা পালানোরও সুযোগ পাননি। ক্রমাগত ভিআইপি চলাচলের কারণে অফিসার এবং পুলিশ সদস্যরা বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। ধারণা করা হচ্ছে যে এটি ভিড় ব্যবস্থাপনাকেও প্রভাবিত করতে পারে। আরও সম্ভাব্য কারণ থাকতে পারে, তা হলো সঙ্গম এলাকায় কুম্ভের সময় মৌনী অমাবস্যার দিন সঙ্গম এলাকায় ট্র্যাক স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। এবার রাস্তার ধারে শত শত দোকান এবং ভিক্ষুক দোকান বসিয়েছিল, অর্থাৎ এক প্রকার জনসমাগম যেখানে হচ্ছে সেখানেই জটের সৃষ্টি। এরপরে আর কি কি সম্ভাব্য কারণ হতে পারে? মেলা কর্তৃপক্ষ অমৃত স্নানের কারণে বেশিরভাগ পন্টুন সেতু 3 দিন বন্ধ রেখেছিল। এই কারণে ঝুনসি এবং নৈনির দিকে যাওয়া ভক্তদের সঙ্গমে স্নান করার পর বাইরে যেতে দেওয়া হয়। এর ফলে সীমিত এলাকার মধ্যে কয়েক কোটি মানুষের ভিড় জমে ওঠে। যেহেতু রাতের সময় ছিল, এমনকি যারা ক্যামেরা দিয়ে নজরদারি করা দাবি, যা বলছিলাম আপনাদের সামনে, এই কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। এবার এটা বাদ দিয়ে আমরা যদি বলি যে এই ঘটনা হওয়ার পর ঠিক কী কী বিষয়ের দিকে নজর আন্দাজ করা হয়েছে বা নজর দেওয়া হয়েছে দেখুন। মহকুমে যেসব পরিবর্তন করা হয়েছে, মেলা এলাকাটি সম্পূর্ণ নো ভেহিকেল জোন করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে কোনো রকম গাড়ি ঘোড়া ঢুকতে পারবে না। সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভিআইপি পাস বাতিল, বড়সড় পরিবর্তন। ভিআইপি নিয়ে কথা হচ্ছিল, ভিভিআইপি পাস বাতিল করা হয়েছে। বিশেষ পাস দিয়ে যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হবে না, অর্থাৎ কোনো রকম পাস দিয়ে যানবাহন যেতে পারবে। রাস্তাগুলো একমুখী করা হয়েছে, অনেকগুলো রাস্তা একসঙ্গে নয়, একটি রাস্তা হবে, একমুখী হবে। ভক্তদের সহজে চলাচলের জন্য একমুখী সড়ক ব্যবস্থা কার্যকর করা। যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা।
প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলি জেলার সীমান্তে বন্ধ করা হচ্ছে। ফেব্রুয়ারি পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা, শহরে 4 চাকার প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা, অর্থাৎ শহরে কোনো রকম 4 চাকা প্রবেশ করতে পারবে না। মেলা এলাকাটি সম্পূর্ণ নো ভেহিকেল জোন করে দেওয়া হয়েছে। আমি ঠিক এখানেই আলোচনা পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবার আগে পরিচয় করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মাননীয় কৌশিক দে, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতনবালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অমলেন্দু দত্ত, অ্যাডভোকেট, বিজেপি সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। দেখুন, আজ যেহেতু মহাকুম্ভ নিয়ে কথা হবে, গতকাল কথা দিয়েছিলাম আজ এই বিষয় নিয়ে আলোচনা হবে। রতনবাবু ছিলেন আমাদের সঙ্গে। আমার প্রশ্ন খুব অত্যন্ত স্পেসিফিক, কোনো নির্দিষ্ট দলের এগেনস্টেও নয়, নির্দিষ্ট দলের সাপোর্টেও নয়। আমার মূল কথা, অমলেন্দুবাবু, গাফিলতি হয়েছে এটা আপনি মানেন, হ্যাঁ কি না? অমলেন্দুদা, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। গাফিলতি হয়েছে। আজকে আপনারা যে ঘটনা নিয়ে আলোচনা করছেন, আমাদের হিন্দু শাস্ত্রে 1870 ইংরেজদের সময় থেকে এই কুম্ভ মেলা 1870-এ প্রথম এলাহাবাদে বা তখন তৎকালীন, এখন বর্তমান প্রয়াগরাজ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। এবং তৎকালীন দিনেও ইংরেজরা আয়োজন করেছিল এবং তখনও ব্যবস্থা নিয়েছিল। তখনও কিছু না কিছু ঘটনা ঘটেছিল, যেখানে আপনারা একটা জায়গায় বা একটা নির্দিষ্ট একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে যদি অধিক পরিমাণে মানুষ একসাথে একটা কোনো উদ্দেশ্যের জন্য একত্রিত হন, তাহলে আমাদের নিজেদের মধ্যে আগে কে যাব তার একটা প্রতিযোগিতা থাকে। তো এই প্রতিযোগিতা মনোভাবে আজকে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটি অ্যাক্সিডেন্টই দুঃখজনক। সব থেকে বড় কথা, যেখানে মানুষ পুণ্য অর্জন করতে গেছেন বা পুণ্য অর্জনের জন্য ডুব দেবেন বলে গেছেন, সনাতনের একটা যে ধারক বাহক বলা হয় এই যে কুম্ভ মেলাকে, যেখানে সনাতনের সমস্ত আখাড়া উপস্থিত থাকেন, তো সেখানে এরকম একটা ঘটনা সত্যিকারে দুঃখজনক। এটা তো যে কোনো মৃত্যুই দুঃখজনক, এবং তার সাথে যেখানে মানুষ একটা পুণ্য অর্জন করার জন্য যাচ্ছেন, যে মানুষের মনের মধ্যে একটা আলাদা ভাবনা নিয়ে যাচ্ছেন, সেখানে যদি কারোর মৃত্যু হয় সেটা তো আরো বেশি দুঃখজনক। যে কোনো মৃত্যু যেমন দুঃখজনক, এই ঘটনায় আমাদের যাদের মৃত্যু হয়েছে, যে অমলেন্দুদা, আমি বাড়তি কথা বলে কোনো সময় আপনাদের নষ্ট করব না। আমার স্পেসিফিক্যালি প্রশ্ন ছিল গাফিলতি হয়েছে কি হয়নি। আপনি উত্তর দিচ্ছেন যে দুঃখজনক। আমি জানি এটা দুঃখজনক, সবাই বুঝতে পারছে দুঃখজনক। আমি বলছি সরকারের ক্ষেত্র থেকে, প্রশাসনের পক্ষ থেকে গাফিলতি হয়েছে, এটা মানছেন নাকি মানছেন না? কিছু তো গাফিলতি ছিল বলেই আরো অনেক কিছু, এই যে আপনি আগে বললেন, কিছু রেকটিফিকেশন করা হচ্ছে, ভিআইপি পাস বন্ধ করা হয়েছে, বা গাড়ি আরো দূরে আটকানো হয়েছে। কোনো ঘটনা না ঘটলে গাফিলতি কিছু আছে না আছে, আজকে 15 দিন ধরে যে বিগত দিনগুলোই চলে এসছে কুম্ভ, যে আরো এর আগেরও যে মহাস্নান কয়েকটা হয়েছে 3 বার বা 4 বার, সেই ডেটাও আপনাদের সামনে রাখবো। অমলেন্দুদা, সেই ডেটাও আপনাদের সামনে রাখবো। শুধু মহাকুম্ভ মেলা নয়, আমি একেবারে শোয়ের শুরুতেই বলেছি, শুধুমাত্র এই মহাকুম্ভ মেলা নয়, এর আগেও এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটেছে, এরকম দুর্ঘটনা ঘটেছে। গাফিলতি প্রশাসনিক পর্যায়ে হয়েছে বলেই আপনি নিজেই বলছেন যে আরো অনেক কিছু রেকটিফিকেশন করা হয়েছে। আমি সেটাই তো বলছি। আমি শুধু এটাই জানতে চাইছিলাম যে আপনারা সেটা মানছেন কিনা। আমি ঠিক এই জায়গায় রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনি হাত তুলছিলেন। মূল কথা, বিজেপি এখনই বলে দিচ্ছেন যে তাদের মধ্যে কিছুগুলো গাফিলতি হয়েছে এবং তারা গাফিলতি রেকটিফিকেশন করছেন। আমার প্রশ্ন, কি বলবেন আপনারা? দেখো রঞ্জনদা, এই সরকারের পক্ষ থেকে এবং কুম্ভ মেলা যারা পরিচালনা করছে তাদের তরফ থেকে সারা দেশ জুড়ে যেভাবে প্রচার হয়েছে, তাতে মানুষের ঢল নামবে, এটা স্বাভাবিক ছিল। এটার মধ্যে বিন্দুমাত্র কোনো অপ্রত্যাশিত ছিল না, কারণ এটা মহাকুম্ভ। আর মহাকুম্ভ তাকে বলে রঞ্জনদা, যেটা হচ্ছে 144 বছর পর যে মহাকুম্ভ, মানে যে যোগটা আছে, 12টা সাইকেল পার করার পর এই মহাকুম্ভ যোগটা আছে, এটা আমরা জানি। এটা আজ নয়, বছর খানেকের উপর ধরে
এটার প্রস্তুতি চলছে। এটাও কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে এবার মহাকুম্ভ যোগ চলছে। তা সত্ত্বেও কেন আজকে এই দুরবস্থা হলো, কেন বিপদ হলো, কেন ব্যবস্থা ত্রুটি থাকলো, সেটাকে সামনে রেখে নিশ্চয় ইউপিএ সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে না। এটা কিছু এত কিছু ব্যবস্থাপনার পর যোগী কি স্লোগান দিচ্ছে অঞ্জনদা, সেটা দিচ্ছে যে আস্থার পাশাপাশি অর্থ ব্যবস্থার কথা বলছেন। তাহলে কি অর্থ ব্যবস্থার দিকে বেশি নজর ছিল? প্রশ্ন কিন্তু এসে যায়, কারণ এতগুলো মানুষের জীবন কিন্তু চলে গেল। আস্থা বন্ধের ভালো মন্দের উপর সেরকম তাদের নজর ছিল না, অর্থের উপরে বেশি নজর ছিল। এই প্রশ্নটা চলে আসে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে আস্থার পাশে অর্থ ব্যবস্থা, তাহলে সেখানে কিন্তু অর্থকে গুরুত্ব দেওয়া হয় বেশি, সেখানে মানুষের সুবিধা অসুবিধার গুরুত্ব দেওয়া হয় না। তাই আজকে এত বড় বিপদ হয়েছে অঞ্জনদা। আজকে আপনাদের চ্যানেলে আপনি দেখাচ্ছেন যে একজন মাইক হাতে নিয়ে ঘোষণা করছে যে আপনারা উঠে পড়ুন, তাড়াতাড়ি অমৃত স্থানে চলে যান, না হলে কিন্তু দেরি হলে কিন্তু আপনারা সেই স্থানের যোগ পাবেন না, তিনি বলছেন। কিন্তু আমরা কি দেখলাম অঞ্জনদা, কোটি কোটি মানুষ যে এই শ্রদ্ধালুরা তারা এসছে, তারা যখন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরিব দুঃখী সাধারণ যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি এবং সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা যারা এই স্থানটাকে পবিত্র স্থান হিসেবে ভাবি, আমরা কিন্তু সেই স্থানের ওখানে লাখো লাখো কোটি কোটি মানুষ যাবে। এটা জানাই ছিল যে 10 কোটি মানুষ বা 15 কোটি মানুষ বা 7 কোটি মানুষ এখানে জড়ো হবে, তাহলে পরিকল্পনা কোথায়? আজকে বলতে পারে যে আগে এই ধরনের ঘটনা ঘটেছে, এর আগে যে সরকার ছিল তাদের আমলেও মারা গেছে, তাই বলে কি এখনো মারা যাবে? অঞ্জনদা, যখন একটা রাজ্য সরকার বিভিন্ন ভাবে বিজ্ঞপ্তি জারি করে বলছে যে মহাকুম্ভ 144 বছর পর হচ্ছে সারা ভারতবর্ষে, তিনি যখন যদি দুর্ঘটনা না ঘটতো তাহলে তিনি সম্পূর্ণ এর কৃতিত্ব নিতেন। কিন্তু যখন দুর্ঘটনা ঘটেছে তখন ওনারা কিন্তু দায় ফেলে দেওয়ার চেষ্টা করছে। ওনারা বলছে তাদের একটা কলঙ্ক নিয়ে নাকি বিরোধীরা এসব কথা বলছে। তাদের কলঙ্ক, একটা মানুষের জীবন চলে যাওয়া, কোন রকম তাদের দায়বদ্ধতা নাই। তারা কি বলছে, এরকম ছোট ঘটনা ঘটতেই পারে। বিজেপির এক মন্ত্রী যোগী আদিত্যনাথের ওখানে কি নাম ওনার, কি রাজশ্রী না কি নাম, উনি বলছেন যে এত বড় ঘটনায় দুর্ঘটনা এক একটা ঘটতেই পারে। তাহলে অঞ্জনদা বলুন যে আজকে বিশ্বায়নের যুগে, এত টেকনোলজির যুগে, তারপরেও যদি এত বড় দুর্ঘটনা ঘটে। আজকেও আপনি বললেন যে এখনো আগুন ধরেছিল, কিছুদিন আগেও আগুন ধরেছিল। আজকে যখন আপনি পারবেন না, তাহলে কেন্দ্রীয় যে বাহিনী, সেনাপ্রধান যারা সেনাবাহিনী আমাদের তো আছে ভারতবর্ষের জওয়ানরা, তাদেরকে নিলে কি আপনার মান সম্মান চলে যেত? এতগুলো মানুষের তো জীবন যেত না। বুঝতে পেরেছি। আর ঠিক এই জায়গায় রতনবাবু, যখন আরেকজন মেয়েকেও কিন্তু সেখান থেকে পাওয়া যাচ্ছে না, ঠিক সেখানে তার মা কি বক্তব্য রাখছেন আপনাদের সামনে রাখছি, দেখুন। संगम नहाने जा रहे थे 8 बजे के लगभग, 8:30 के लगभग। इधर से भीड़ बहुत कम था, ठीक ठाक चल रहा था, अच्छा से जा रहे थे। जब वहाँ गए इलाहाबाद में लगभग संगम के नज़दीक, इतना सब भड़कदर कर दिया, इतना जाम कर दिया ना कि मैंने बहुत जाम कर दिया। सब जितना लोग थे सब लोग एकदम त्राह त्राह करने लगे, लगा सब लोग ख़त्म हो जाएंगे, ऐसा जाम किया। उसके बाद मेरी महिमा जाम में चिल्लाई, माँ जी बचाइए बचाइए, लेकिन हम तो खुद जाम में थे। हम बोले अरे भाई बच्ची है, इसको बचाओ, कोई बचाओ, कोई नहीं बचाया, बच्ची दब के मर गई। জানি না কিভাবে এগুলোর প্রেজেন্টেশন করা যায়। একজন মা কাতর স্বরে বলছেন, তার মেয়ে তার সামনে বলছেন আমাকে বাঁচাও, কিন্তু কেউ বাঁচাতে পারছে না। খুব স্বাভাবিক বিষয়, এত জনসমাগমের মাঝে কারো পক্ষেই কাউকে বাঁচানো ওই মোমেন্টে একজন মা যিনি কাতর আর্তনাদ করছেন তার পক্ষে এটা খুঁজে বের করাটা অত্যন্ত কষ্টের। আর ঠিক এই জায়গায় আমি কৌশিকবাবুর কাছে যাব। কৌশিকবাবু, কার্যত রতনবাবু অর্থনৈতিক দিকটিকে বেশি পরিমাণে ফোকাস করলেন, অর্থাৎ বারবার বিজেপি যেটা বলছে, ইউপি গভর্নমেন্ট যেটা বলছে যে অর্থ ব্যবস্থার দিকে তারা নজর দিয়েছে, আর ঠিক সেটাকেই আলোকপাত করলেন রতনবাবু। আপনি কি বলবেন? দেখুন, আমরা এই কুম্ভ মেলা শুরু হওয়ার কিছুদিন পূর্ব থেকে আমরা খালি দেখতে পাচ্ছি এই নরেন্দ্র মোদীর ছবি আর হচ্ছে সেখানকার যে সিএম যোগীর ছবি দেখতে পাচ্ছি। তারা তাদের এজেন্ডাটাকে সামনে তুলে আনার জন্যই তারা ব্যস্ত, বিরাট বিরাট করে প্রচার, বিরাট বিরাট করে।
কিন্তু আমি বলবো যে আজকের তারিখে দাঁড়িয়ে নিয়ে এখানে সমস্ত দায়ভার নিতে হবে আজকে এই উত্তরপ্রদেশের যোগী সরকারকে বা বিজেপি সরকারকে। শুধু মেলাটা বলে শুধু নয়, এই মেলা প্রশাসনকে নজরদারি করার তো দায়িত্ব সেই সরকারের আছে। আমি বেশিক্ষণ নয়, আমি 24 ঘন্টা হয়নি আমি সেই মেলা থেকে ফিরে আসা লোক। আমার যে টাটকা অভিজ্ঞতা, সেই টাটকা অভিজ্ঞতাটা আমি খেলি আপনাদের সামনে বলছি। সেখানটাতে যে নৌকা করে সঙ্গমে নিয়ে যাওয়ার, এটা নৌকা করে যেতে হয় ঘাট থেকে। তো নৌকাওয়ালারা তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই কত করে নেবে, তারা আসছে, আসার পরে বলছে পার হেড 500 টাকা, অথবা একটা নৌকা রিজার্ভ করতে গেলে লাগবে হচ্ছে 5,500 টাকা। 5,500 টাকা। অর্থাৎ সেখানটাতে কিন্তু সরকারের সেখানে কোনো মনিটরিং এর জায়গা সেখানটাতে নেই। তো এটাও তো পার্ট একটা সরকারের যে একটা মেলা চলছে, সেখানে তাদেরই অথরাইজ করা, তাদেরই পারমিশন দেওয়া, যে নৌকাগুলো চলছে তারা সেখানে দাঁড়িয়ে এনে ব্ল্যাক করছে কাদের সামনে? যোগী সরকারের পুলিশের সামনে। মেলা অথরিটি বলছে না, কিচ্ছু বলছে না। মেলা অথরিটির সামনে যারা ওখানে ভলেন্টিয়ারি কার্ড পরে বসে আছে, যারা সেখানটাতে মাতব্বরি করছে, তাদের সামনে দাঁড়িয়ে মাঝিরা 100-র জায়গায় 500 চাচ্ছে, তারা 5,000 টাকা রিজেপ্ট চাইছে সেই নৌকাটাকে। যারা গিয়েছেন, যদি আজকালের মধ্যে কেউ গিয়ে থাকেন, তারা এটাকে সাংঘাতিক। আমি শুধু একটু ইন্টারাপ্ট করতে চাইবো, সাধারণ মানুষ যদি দিতে না পারে তাহলে কি করবে বলছি আমি। তাদেরকে বলতে, তারা পরিষ্কার বলে দিচ্ছে। আমি বললাম যে তোমাদের সরকার কত ইয়ে করেছে, বলছে সরকার ছড়িয়ে हम आप जो कह रहे हैं वही आप सुनिए, जाना है तो चलिए, उसके बाद मत जाइए। ওদের ভাষায় তারা বলছে। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা কথা আমি বলছি, সেখান থেকে কিছু কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। যদি কোনো বয়স্ক মানুষ থাকে, যদি আপনার সেখানে একটা গলি দিয়ে, আমি যে গলিতে আমি গিয়েছিলাম সেটা হচ্ছে 21 সেক্টর, তার বিভিন্ন সেক্টরে ভাগ করেছে। এবার তারপরে সেইখানে যখন টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি, টোটোওয়ালা তখন বলছে পার হেড আমি 200 টাকা করে নেবো। পার হেড 200 টাকা করে। রাস্তা হচ্ছে 3 কিলোমিটার। যেটা আমার জেলা বা আমার রায়গঞ্জ বা আমার পশ্চিমবঙ্গ যদি সেটা হতো, তার ভাড়া খুব বেশি হলে সেখানে 10 থেকে 15 টাকা ভাড়া হতো। সেখানে ভাড়া যাচ্ছে তারা 200 টাকা করে ভাড়া যাচ্ছে। কোথায় সরকারের মনিটরিং এখানটাতে আছে? এটা গেল আরেকটা পার্ট। থার্ড পার্টে আমি আসছি। আপনি এখান থেকে যাবেন, যেতে গিয়ে যদি আপনি গণনা করবেন যে রাত্রেবেলা কোথাও আপনি স্টে করবেন, আপনি থাকবেন, পরিবারকে নিয়ে গেছেন, মাকে নিয়ে গেছেন, বউকে নিয়ে গেছেন, বাচ্চাকে নিয়ে গেছেন, আপনি থাকবেন, যে রুমটার ভাড়া পশ্চিমবঙ্গের বুকে একটা হোটেলে মেরে কেটে 700 টাকা হতে পারে, সেটার জন্য তারা এক রাত্রের জন্য চার্জ করছে 3,000 টাকার উপরে। কোথায় মনিটরিং করছে সরকার? এটাও তো পার্ট। আজকে এখানে অমলেন্দু বাবু আসছেন, এখানে আমি বাস্তবটাকে তুলে ধরতে হবে। কিন্তু দেখুন, একটা মেলা, সেখানটাতে মানুষ, সাধারণ মানুষ এমনি পৌঁছাবেই ওখানে, সেখানে সরকারের কোনো ক্রেডিট নেই। 2টো লাইট লাগিয়ে দিলাম আর প্রচার করে দিলাম, আর ওখানে বালি কিছু ফেলে দিয়ে আর কিছু টয়লেট বানিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ। গরিব পুণ্যার্থীরা তারা হোটেল নিতে পারছে না। এখানে আরেকটা ঘটনা আমি বলি, নদীর তটের মধ্যে তারা ত্রিপল বিছিয়ে শুয়ে আছে। তার কারণটা কি? তার পক্ষে হোটেল নেওয়া সম্ভব নয়, 30,000 টাকা পার নাইট থাকা সম্ভব নয়। আর ওই যে টিভিতে মাঝে মাঝে অনেক ইউটিউবে দেখতে পাচ্ছি যে বিনা পয়সা ফ্রিতে থাকার ব্যবস্থা, সেখানে থাকতে পারবেন না। ওটা দেখতেই মনে হয় শুধু ইউটিউবেই পাওয়া যাবে, আপনি বাস্তবে গিয়ে দেখান একটা জায়গায় ওরকম থাকার জায়গা পাবেন না। নদীর তটে মানুষ, লক্ষ লক্ষ মানুষ নদীর তটে শুয়ে আছে। তো কেন শুতে দেওয়া হচ্ছে? তারা জানি সেখানে সেফটি রয়েছে, সেখানে কোনো সেফটি নেই। তখন যখন লোকে ভিড়টা ঢুকে যাবে, তখনই সেই লোকগুলোর উপর চাপা পড়ে যাবে। তো আচ্ছা, যখন নদীর তটের মধ্যে লোক, লাখ লাখ লোক বসে আছে, কেন বসে দেওয়া হচ্ছে? স্থান হয়ে গেছে ভাই, তুমি বের করে দাও। যাদের স্থান হয়ে গেছে প্রশাসন থেকে মাইকিং করো যে যাদের যাদের স্থান হয়ে গেছে তারা গেট দিয়ে বেরিয়ে যান। কিন্তু মুশকিলটা, সমস্যাটা কোথায়? এরা গেটটাও করেছে একটাই, মানে এক সাইডের গেট। কোন ঘাটটার কথা? সেদিক দিয়েই বেরোতে হচ্ছে। কোন ঘাটটার কথা? আমি সেক্টর 20 কথা বলছি, অত ভালো করে আমি বলতে পারবো না। সবটা নাম আমি অত জানি না, কারণ খুব অল্প সময় আমি ছিলাম। কিন্তু যতটুকু সময় দেখেছি তাতে আমার কাছে খুব স্বাভাবিকভাবে এটা চোখে লেগেছে যে সেখানে কিন্তু চূড়ান্ত একটা অব্যবস্থা। যেমন আমার টোটো ভাড়া লেগেছে, যেমন আমার হোটেল খরচা লেগেছে, তেমন আমি নৌকাতে আমি চড়তে পারিনি, কারণ ভাই আমার কাছে অত টাকা নেই। কিন্তু বলছি, এটাও সরকারের ব্যর্থতার দায় নিতে হবে যে এইভাবে আজকাল ব্ল্যাক মানি চলছে, সেখানে ব্ল্যাক একটা অর্থনীতি সেখানে চালানো হচ্ছে। সেটা তো রবির নেতৃত্বেই চালানো হচ্ছে। আজকে বড় বড় করে পোস্টার আমরা দেখতে পাচ্ছি, মোদি আর যোগীর সামনে দিল্লি ভোট চলছে 5 তারিখে, আগামী 5 তারিখ ভোট, পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছে। সেই জায়গাটাকে, আমার কথা হচ্ছে হিন্দু ধর্মের রাস্তাটাকে সেখানে মানুষ পৌঁছাচ্ছে, তাদেরকে সুবিধা করে দিন, সেটাকে ভোট রাজনীতিতে কনভার্ট করার চেষ্টা করবেন না। আমি দেখতাম সাধু থেকে এখানে যোগী আর মোদির ছবি বেশি, সাধু সন্ন্যাসীদের প্রোগ্রাম তো এটা, তাদের ছবির থেকে আজকে দেখলাম দুই ভাই মিলে তারা হাসছে, হাসার ছবি মহাকুম্ভে গোটা প্রয়াগরাজে লেগে বেরিয়েছে। বেশ, আমি এখানে অমলেন্দু দা, এই যে ছবি বা এই যে কথাগুলো একেবারে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছেন। আমি বলছি একদম 24 ঘন্টা হয়নি। আমি বলছি কৌশিক দা একেবারে সরাসরি গ্রাউন্ডে গিয়েছিলেন এবং গ্রাউন্ডের অভিজ্ঞতা আমাদের সামনে শেয়ার করছেন। এটা কেন হবে অমলেন্দু দা? আমি বলছি নৌকো করে যেতে গেলে 500 টাকা করে দিতে হবে। একটা সাধারণ মানুষ, তার পক্ষে 500 টাকা করে দেওয়া সম্ভব? আমি সেটাও ছেড়ে দিলাম, 3,000 টাকা করে ঘর ভাড়া।
এটা কি চলছে? এটা কি আদৌ ভারতবর্ষের কোনো জায়গা নাকি অন্য কোথাও আমরা বাস করার চেষ্টা করছি? নদী টোলে মানুষ থাকছে। না না, এই ছবি কেন দেখতে হবে সাধারণ মানুষকে? বিভিন্ন প্রান্ত থেকে তারা যাচ্ছে। অমলেন্দুদা, এটা কোন ধরনের অরাজকতা? না অরাজকতা নয়, যেটা দেখুন অরাজকতা নয়, ব্যাপারটা হচ্ছে সেখানে অনেক কিছুই ফ্রিতে ব্যবস্থাও আছে। তাহলে এই 500 টাকা 3000 টাকা সরকার নয়, আমি আসছি। সরকারের ব্যবস্থা নয়। তাহলে বলেছেন, আপনি যখন বলেছেন আমি শুনেছি, আপনি কথাটা শেষ করতে দেন। এবারে যারা বিশেষ সুবিধা নিতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। ও 5000 কেন, ওখানে 10,000, 15,000, 25,000 টাকা অব্দিও টেন্ট ভাড়া আছে। মানে একটা টেন্টের ভাড়া একটা রাতের জন্য। তো এত কিছুর পরেও মানুষ খরচ করছেন আস্থার জন্য বা যাচ্ছেন। যারা যেমন সুবিধায় থাকতে অভ্যস্ত তারা সেইভাবে সুবিধা ভোগ করার জন্য পয়সা খরচ করছেন, সেটা আলাদা কথা। আবার অনেকে আছেন, অনেক পুণ্যার্থী আছেন যে বাসে করে ট্রেনে করে গেছেন। আমার সহজ সরল প্রশ্নের উত্তর দেবেন অমলেন্দুদা। এই এত টাকার যে ইনফ্লেশন চলছে, এত টাকার যে ইনফ্লেশন চলছে, সেখান থেকে সরকার কতটা পোর্শন পেতে পারে? না না, সে তো যেটা বললাম, 1870 সালে যখন ইংরেজ আমলে প্রথম প্রয়াগরাজে তৎকালীন এলাহাবাদে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল, তখন তৎকালীন দিনে 42,000 টাকা তারা রেভিনিউ জেনারেট করেছিল। খালি নাপিতদের থেকে প্রায় 20,000 টাকা রেভিনিউ জেনারেট করেছিল। তো এরকম তো ট্যাক্স বসানো হয়নি এখানে। যোগী সরকার তো আর যারা পুণ্যার্থী যাচ্ছেন তাদের জন্য ট্যাক্স বসায়নি। হ্যাঁ, আজকে এনারা এই কথা বলছেন। আজকে আপনারা জানেন যে এই যে প্রয়াগরাজে কুম্ভতে সব থেকে বেশি মৃত্যু হয়েছিল 1954 সালে, তখন কংগ্রেসের সরকার ছিল। 800 জনের স্ট্যাম্পেড হয়ে মৃত্যু হয়েছিল। তো যেখানে প্রত্যেক মানে একটা নির্দিষ্ট জায়গায় যদি অতিরিক্ত সংখ্যায় মানুষ একসাথে পৌঁছে যান, সেখানে যে কোনো ধরনের আপনি তো সেখানে বলপূর্বক কাউকে আটকাতে পারবেন না। তাহলে পুলিশকে দোষ দেবে যে পুলিশ লাঠিচার্জ করছে পুণ্যার্থীদের উপরে। সেখানে মানুষকেও একটু প্রচারটা কে করেছিল অমলেন্দুদা? আমাদের প্রচার কে করেছিল? প্রচার কে করেছিলেন? প্রচার তো হবে। প্রচারটা কে করেছিলেন অমলেন্দুদা? আমার প্রশ্ন অত্যন্ত সোজা সাপটা। প্রশ্নটা কে, মানে আমার প্রশ্ন হচ্ছে এখানেই প্রচার কারা কারা করেছিলেন? নিশ্চয়ই অন্য কোনো রাজ্যের স্টেটের কোনো গভর্নমেন্ট করেনি? করেছিলেন? ইউপি গভর্নমেন্ট করেছিলেন? ইউপির গভর্নমেন্ট করেছিলেন তো? অমলেন্দুদা, আমার স্পেসিফিক প্রশ্নের উত্তরটা প্লিজ দিন। আমার প্রশ্ন হচ্ছে ইউপি গভর্নমেন্ট এই বিষয়ে প্রমোট করেছিলেন তো, হ্যাঁ কি না? করেছিলেন? প্রচারের কথা আপনি যেটা বলছেন, সনাতনকে প্রচার করতে হয় না। সনাতনী যারা 3 কোটি মানুষ একদিনে পৌঁছেছেন, তারা প্রচারকে দেখে যাননি। অমলেন্দুদা, আই এম সো সরি, আমি ধর্মকে রেসপেক্ট রেখেই বলছি। আমিও একজন হিন্দু, সনাতনী হিন্দু, আমি গর্বিত আমি হিন্দু। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অমলেন্দুদা, কজন সাধারণ মানুষ মহাকুম্ভের কথাটা যে প্রচার হয়েছে বলে বেশি সংখ্যক মানুষ গেছেন, আমি এটাকে মানছি না। তাহলে কোথা থেকে গেল? আপনাকে আমি একটা পোল আপনার সামনে একটু রাখার চেষ্টা করবো, একটু আপনাকে বোঝানোর চেষ্টা করবো। অমলেন্দুদা, স্ট্যাটিস্টিক্স বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে, একটু শুনে নিন প্লিজ। অমলেন্দুদা, স্ট্যাটিস্টিক্স বলছে যত সংখ্যক মানুষ সেখানে পৌঁছেছেন তার 50% লোক মহাকুম্ভের ইতিহাসটাই ঠিকঠাক বুঝতে পারছেন না। মহাকুম্ভের ইতিহাস সম্বন্ধে তারা ঠিকঠাক বুঝতে না পারার জন্য সবাই মিলে একত্রিত হয়ে যাচ্ছে দেখে তারাও যাচ্ছে। আর এটাই কালচার আমাদের ভারতবর্ষের। তার কারণ আমরা যেদিকে বেশি ফ্লো থাকে সেই দিকে বেশি ঢল নামাই, আর এটা হয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। মহাকুম্ভের ক্ষেত্রে এত এত কোটি কোটি লোক সেখানে একসঙ্গে সমবেত হয়েছেন, তারা শুধুমাত্র মহাকুম্ভের সেই অমৃত লাভের আশায় যায়নি, তারা শুধু পুণ্যস্নানের জন্য সেখানে যায়নি, তারা শুধু এখানে দেখতেও গিয়েছে যে আদৌ ওখানে ঘটনাটা ঠিক কি ঘটছে। আমি আপনার সামনে আমার কিছু অভিজ্ঞতা রাখি। আমারও কিছু পরিচিত রয়েছেন যারা মহাকুম্ভ নিয়ে যথেষ্ট। একটা কথাই বলবো, আপনার এই কথার ভেতরেই উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ বলুন। আজকে ওখানে পুণ্য স্নানের জন্য বা পুণ্য অর্জনের জন্য যে ডুব দেওয়ার জন্য গেছেন সবাই, তা নয়। এটাই তো আমরা বারবার বলছি। ওখানে পলিটিক্যালি কিছু পার্সন গিয়ে ওখানে কোনো একটা অঘটন ঘটিয়ে দেওয়ার চেষ্টায় গেছেন। অনেকেও আছে, অনেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা এই যেমন বিবৃতি দেখাচ্ছেন তেমনি আসছে অখিলেশ ডুবকি লাগানোর আগে বলছে অখিলেশ যাদব জিন্দাবাদ। তাহলে অনেকেও আছে যে এই যে এতদিন ধরে সুব্যবস্থা চলছে এবং এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ওখানে সমাগম হচ্ছে, অথচ কোনো ঘটনা ঘটছে না, সেটাকে কি করে বাধা দেওয়া যায়? তার জন্য এই যে অনেকে আছেন যারা কুম্ভ স্নানের জন্য যাননি, ওখানে দেখতে গেছেন। এবং ঠিক বলেছেন। আপনি যেমন আমার কথা থেকে একটা উত্তর বের করলেন, একটা লজিক বের করলেন অমলেন্দুদা, আপনি যেমন একটা লজিক বের করলেন, অত্যন্ত অ্যাকসেপ্টেবল লজিক, আমি মানছি। কিন্তু এই জায়গায় বাগেশ্বরী বাবা কি বলছেন একবার শোনাই।
আপনি শুনলে চমকে যেতে পারেন। আমি জানি না আপনি সনাতনী হিন্দু হিসেবে তাকে সাপোর্ট করবেন নাকি মানবিকতার খাতিরে মানুষ হিসেবে তাকে অসমর্থন করবেন। দেখুন, जो नहीं आएगा वो पछताएगा, वो देशद्रोही कहलाएगा। हमने 5 डुबकी लगाई, एक हिंदू राष्ट्र के नाम कि हर हाल में हिंदू राष्ट्र बने, एक बागेश्वर धाम के नाम, एक हमने पूरे भारत के बागेश्वर परिवार के लोगों के नाम पर, चौथी डुबकी लगाई कि हर हाल में भारत के महात्मा सुरक्षित संरक्षित रहें और सनातन का परचम ऐसे ही लहराता रहे। 5वीं डुबकी लगाई, इस देश में जो हिंदुत्व का, सनातन का, विश्व का भला चाहता हो वो दीर्घायु हो। अनूठी अद्भुत है, हमारे अंदर तो आस्था है और हमें हर जगह व्यवस्था है। तो हज यात्रा करने से भी देश की गरीबी खत्म नहीं होती ना, चर्च में कैंडल जलाने से भी देश की गरीबी खत्म नहीं। हर काम जो है गरीबी मिटाने के लिए थोड़ी होता है। भारत के जितने लोग आ रहे हैं जिनके अंदर विरोध का कीड़ा नहीं है, उन्हें व्यवस्था और आस्था नजर आ रही, पर जिनके अंदर आस्था नहीं है उन्हें अव्यवस्था नहीं। हम यहाँ व्यवस्था लेने थोड़ी आए हैं, हम यहाँ तो सनातन का परचम लहराने और अपनी गंगा मैया में डुबकी लगाने आए। বিশেষ করে আমি বাগেশ্বরী বাবার অনেক ভিডিও দেখি, আপনারাও হয়তো দেখেন, সাধারণ মানুষও দেখে। বাগেশ্বরী বাবা, আপনাকে প্রণাম। যদি ট্রাইব টিভি বাংলার শো আপনার কাছে পৌঁছয়, আমার দুটো প্রশ্নের খালি একটু উত্তর দিয়ে দেবেন। আপনি বলছেন যারা কুম্ভ মেলায় যাবে না তারা দেশদ্রোহী। আমি যাইনি এখনো কুম্ভ মেলায়। অমলেন্দুদা, আপনি গিয়েছেন? আমাদের 1, 2, 3, 4 কোটে মানে ছুটি আছে, চেষ্টা করবো ওই সময় যাওয়ার। তার মানে আপনি এখনো পর্যন্ত কিন্তু দেশদ্রোহী বাগেশ্বরী বাবা বলছে। আমি বলছি না, না 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 অমলেন্দুদা, আমি বলছি না। আপনি যদি সত্যি সত্যি না 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 আস্থার কথা আমি মানছি অমলেন্দুদা প্লিজ আমি আপনাকে বলার সুযোগ দেবো। অমলেন্দুদা, আমার প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত আপনি যেতে পারেননি, অর্থাৎ আপনি দেশদ্রোহী, এটা মেনে নেবেন। আর যদি না মেনে নেন তাহলে এক্ষুনি, আপনার তো একজন সোশ্যাল মিডিয়া যথেষ্ট ইনফ্লুয়েন্সার, আপনার পোস্টে অনেকেই অনেক কিছু কমেন্ট করেন, অনেকে অনেক কিছু দেখেন। আপনি শুধুমাত্র বাগেশ্বরী বাবার এই আসছে রতনবাবু, বাগেশ্বরী বাবার এই মন্তব্যের জেরে আপনি শুধু ছোট একটি পোস্ট করে দিন, সেটাও করতে হবে না। অন্তত ট্রাইব টিভি বাংলার থ্রুতে আপনি বলুন, সাধারণ মানুষকে এটা বিভ্রান্ত করার একটি পরিস্থিতি সৃষ্টি করেছে বাগেশ্বরী বাবা। বলতে পারবেন অমলেন্দুদা, বলতে পারবেন? উনি সনাতনের জন্য দিন না না সনাতন ছাড়ুন, সনাতন ধর্ম সবার উপরে থাকবে, ইসলাম ধর্ম সবার উপরে থাকবে, এগুলো ছাড়ুন, ধর্ম থেকে বেরিয়ে আসুন। বাগেশ্বরী বাবার এই দেশদ্রোহিতার মন্তব্য আপনি সমর্থন করেন, হ্যাঁ কি না? না অমলেন্দুদা, দেশদ্রোহিতার এই শব্দটাকে আপনি সমর্থন করেন, হ্যাঁ অথবা না? কোন একটা শব্দবন্ধ যদি কোনো মানুষের কোনো কথার পরিপ্রেক্ষিতে বেরিয়ে আসে, সেটাই যে তার ভাবনা, এটা প্রতিপন্ন করে দেওয়াটা তো ঠিক নয় না। কিন্তু অন্তত উনি তো বলছেন অনেক শব্দ মানুষের মুখ থেকে উচ্চারিত হয়, তো সমস্ত শব্দ যে মানুষের মনের কথা বা তার চরিত্রের কথা দেখে দেওয়াটা তো ভুল। কিন্তু আবেগঘন এতটা হয়ে যাওয়া উচিত না, যাকে দেখে অনেক মানুষ শেখেন, ইম্প্যাক্ট পড়ে অনেকগুলো। সেই মানুষের ক্ষেত্রে, এতগুলো মানুষের ক্ষেত্রে, আপামর জনতার ক্ষেত্রে এই মন্তব্যটা অত্যন্ত ইফেক্টফুল, এটা আপনাকে মানতে হবে। অমলেন্দুদা, এত বড় স্টেটমেন্ট ওনার জন্য দেওয়া এভাবে ঠিক নয়। আমি অন্তত বোল্ড আকারে বলতে পারি, তার কারণ আমি যে দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বলছি, এটা উনি ঠিক বলেননি। এটা বলতে আপনার প্রবলেম কোথায়? আমি আসবো, রতনবাবু বলুন। হ্যাঁ দেখুন অঞ্জনদা, অনেক বাবাই তো দেখছি। না রতনবাবু, আপনি গিয়েছেন এখনো পর্যন্ত কুম্ভ মেলায়? না অঞ্জনদা, আপনি দেশদ্রোহী, আপনি দেশদ্রোহী রতনবাবু। অবশ্যই যাব। রতনবাবু দেশদ্রোহী, তৃণমূল সমর্থক এখানে বসে রয়েছে, তিনি দেশদ্রোহী নন, তার কারণ তিনি সেখানে পৌঁছেছিলেন। রতনবাবু, বাবা যিনি বললেন তার কাছে হয়তো দেশদ্রোহী আমি হতে পারি, ওনার ভাবনা চিন্তার দিকে অমলেন্দু বাবু বলতে পারলেন না, উনি ডিফেন্স করলেন। যাই হোক, যেটা বলি অঞ্জনদা, বাবা তো অনেক দেখলাম, রাম রহিম বাবা থেকে শুরু করে আরো আসলাম বাবু থেকে শুরু করে অনেক বাবাই দেখেছি। যাই হোক, আপনি রাম রহিম বাবার কথা বলছেন, আমার মনে পড়ে যাচ্ছে কার্যত গতকাল একটি ছবি আমি দেখেছি, যেখানে রাম রহিম বাবা যাচ্ছেন এবং তার পেছনে অনেক লোক রয়েছেন সিকিউরিটি দেওয়ার জন্য। অবাক হই আমি, যথেষ্ট অবাক হই। রতনবাবু বলুন। আরো অনেক কিছু দেখতে বাকি আছে, আগে আগে দেখো হতা হে ক্যা। কারণ এই দেশ যাদের দ্বারা পরিচালিত হচ্ছে, আমাদের অনেক কিছু এখনো দেখার বাকি আছে। মানুষের জীবনে এতগুলো প্রাণের কোনো মূল্য নাই, না হলে একজন মন্ত্রী বলতে পারে
দুঃখ প্রকাশ না করে সঞ্জয় নিষাদ যোগীর মন্ত্রী সভার মন্ত্রী বলছে এত বড় সমাবেশে এমন ছোট ঘটনা ঘটতেই পারে, এটা কোনো ব্যাপার না। আরে একজন মন্ত্রী যদি রতন বাবুর কাছে একটা কোশ্চেন, 1954 সালে যে 800 জন স্ট্যাম্পেড হয়ে মারা গেছিল তখন গোবিন্দ বল্লভ পন্ত কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন তো, সেটা স্বীকার করবেন তো না সেটা অস্বীকার করবেন? না না, অবনীন্দ্রবাবু একদম ঠিক বলেছেন আপনি। সে গোবিন্দ বল্লভ পন্ত তাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তো কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিল, তাহলে তখন 800 জন কি করে মারা গেছিল? তাহলে তখন কংগ্রেসের দোষ ছিল, কংগ্রেস পার্টির দোষ ছিল। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনাদের 1954 সালে গোবিন্দ বল্লভ পন্তজি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন প্রয়াগরাজে, এখন বর্তমান প্রয়াগরাজ তৎকালীন এলাহাবাদের কুম্ভতে একদিনে 800 জন মারা গেছিল। এই ডান্ডে তখন তো এত মানুষ একত্রিত হয়েছিলেন না, তাতেই 800 জন মারা গেছিল। কংগ্রেসের কথা মানায় না, কংগ্রেস সাধু সন্তদেরকে গালাগাল করবে, সনাতনকে আক্রমণ করবে, এটাই বাস্তব কথা। কিন্তু আপনাদের মুখে এই কথা মানায় না যে কেন 30 জন মারা গেছে। আপনি বললেন, আমি বলি উত্তরটা তো আপনাকে দিতে হবে। 1954 সালে ভারতবর্ষ স্বাধীনতার 10 বছরও হয়নি। যাই হোক, তখন কি পুলিশ ছিল নাকি? তার আগে 100 বছর আগে 1870 ব্রিটিশরা প্রথম প্রয়াগরাজে কুম্ভ করেছে। 1954 সালে প্রথম কুম্ভ হয়েছিল না? তাহলে 1870 থেকে তো প্রায় 100 বছর হয়ে যাচ্ছে না? 1954 প্রায় 100 বছর হচ্ছে তো, হ্যাঁ কিনা বলুন? কংগ্রেসের কিছু মানায় না। আত্মসমালোচনা করুন, আপনারা আত্মসমালোচনা করুন, যেটা আমরা স্বীকার করেছি যে কিছু তো হয়তো লুফল ছিল, কিছু তো হয়তো অব্যবস্থা বা ব্যবস্থা আরো উন্নত হওয়ার দরকার ছিল, এটা আমরা এবং পুলিশ প্রশাসনও সেটা মেনেছে। নিজেরা আগে আত্মমন্থন করুন, আপনাদের সময় 800 জন মারা গেছিল। কথা বলতে দিন, কথা না বললে তো সময় নষ্ট হয়ে যাবে। বলি আমি বলি এক মিনিট বলি, বলতে দিন। বলছি যে এই যেটা বললেন ওই আমাদের তৃণমূলের যিনি ছিলেন কৌশিক বাবু, যেটা বললেন যে এত টাকা এত পয়সা করে সব নিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ, সেখানে একটা আমাদের এখানে অযোধ্যা একটা এরকম ঘটনা ঘটেছিল যে একটা মন্দির তৈরি হয়েছিল দুর্গাপুজোকে কেন্দ্র করে। সেখানে একটা তিরুপতি ধামের একটা মন্দির তৈরি করা হয়েছিল এবং তিনি একজন বিজনেসম্যান, বড় ব্যবসাদার, যে প্রচুর পয়সা খরচা করে কিন্তু সেই মণ্ডপটা তৈরি করেছিল। সেই মণ্ডপে কিন্তু একটা ভিআইপি গেট তৈরি করেছিলেন। ভিআইপি গেট দিয়ে যারা যাবেন তারা এই টাকা দিবেন এবং ওই মন্দিরের যারা প্রসাদ তিরুপতি ধামের লাড়ু যারা কিনবেন তারা এই পয়সা দিবেন। হাজার হাজার মানুষ। আপনি তিরুপতির কথা কেন বলছেন রতন বাবু? একটু আরো একটু ডিটেলস একটু বলে দিই, আরো সহজ করে দিই। কৌশিক বাবু যে কথাটা বললেন তার সঙ্গে আমি আরেকটু সংযোজন করে দিচ্ছি। রতন বাবু, আপনি বেশি না কালীঘাটে যাবেন, কালীঘাটের মন্দিরে যাবেন, ছেড়ে দিন, সেখানেও ভিআইপি পাস রয়েছে, সেখানেও টাকা অতিরিক্ত দিলে পরে স্পেশাল পুজো হয়। আর যারা সাধারণ মানুষ তারা লাইনের পর লাইন ধরে 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 পুজো দিতে যাচ্ছে। সব জায়গায় একই রকম, কেউ সঠিক নয় রতন বাবু, প্রবলেমটা এখানে। আমি বলি অঞ্জন দা দিয়ে, তারপর ধরুন সাথে যে খেলাটা হলো, মানে অর্থের খেলাটা হয়ে যাচ্ছে, আপনি যেটা বললেন সব জায়গায় ভিআইপি গেট আছে, সবকিছু আছে, অঞ্জন দা মানুষের জীবনটা যে চলে গেল, ঠিক আছে, আমি মেনে নিলাম যে ভিআইপি থাক, তারা পয়সাওয়ালা থাক, তারা ডুব দিবে, তারা তাদের জন্য আলাদা ঘিরে দেওয়ার ব্যবস্থা হোক। নদী কেটে নিয়েছে তার বাড়ির সামনে, আমরা বিহারেও দেখেছি যে গঙ্গাকে কেটে নিয়েছে, ছট পুজো যারা পয়সাওয়ালা তারা বাড়ির সামনে এসে গঙ্গার জল দিয়ে চলে এসছে, পুজো করেছেন মন্ত্রী মিনিস্টার, ঠিক আছে। কিন্তু মানুষের যে জীবনটা চলে গেল, যে মানুষটা পুণ্য অর্জন করতে গিয়ে তার জীবন, তার পরিবারের যে একজন মারা গেল শুধুমাত্র পায়ের চাপে, পরিকল্পনা মানে বিহীন ভাবে যে আয়োজন করেছিল, যেখানে 1 মাস ধরে, তারও বেশি 1 বছর ধরে বলা হচ্ছে যে মহাকুম্ভ 144 বছর। যোগী আদিত্যনাথ নিজেই বলেছে যে 10 কোটি 15 কোটি লোকের এখানে সমাগম হবে। তাহলে এত বড় একটা সমাগম, সেখানটাতে মানুষ পায়ের তলায় চাপা পড়ে মরে যাচ্ছে। তার কতজন মারা গেছে ওখানে, অনেকে বলছিলেন ইন্টারনেট পরিষেবা নাই, ফোন লাগছে না, কতজন যে হারিয়ে গেছে,
কাউকে কেউ খুঁজে পাচ্ছে না। রতনবাবু, আপনাকে একটা স্পেসিফিক্যালি একটা বিষয় আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। এটা খুব স্বাভাবিক যে অনেক মানুষের সমাগম হলেই সেখানে নেটওয়ার্কের ইস্যু হয়, এটা অত্যন্ত নর্মাল বিষয়। এটা যে কোনো জায়গায় হতে পারে। যদি আপনার বাড়ির সামনে অতিরিক্ত পরিমাণে যানজট তৈরি হতে পারে, যদি সেখানে জনমানব জমা হয়, তাহলে সেখানেও নেটওয়ার্কের ইস্যু হয়। এটা নতুন কিছু নয়। এখানে কারো পক্ষেই সম্ভব নয়, কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় যে সেখানে হঠাৎ করে নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এটা সম্ভব নয় রতনবাবু, প্র্যাকটিক্যাল কথা বলুন। ঠিক আছে, ধরুন নেটওয়ার্কের সমস্যা হয়েছে, ঠিক আছে, কিন্তু তারা তো কোনো অনুসন্ধান অফিস বা যারা প্রশাসনের লোক আছে তাদের কাছে গিয়ে তারা তো কোনো রকম সুরাহা পাচ্ছে না। তারা মাইকে যখন বলছে, রতনবাবু, এই প্রথমবার কোনো কুম্ভ মেলাতে, মহাকুম্ভতে চারিদিক দিয়ে বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছিল যেন সেখানে কোনো রকম অঘটন না ঘটে। এটা বলার কোনো অবকাশ রাখে না। আপনাকে একটু জানিয়ে রাখবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ফেস রিডিং, প্রত্যেকটি ক্ষেত্রে সব রকম সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল মহাকুম্ভ মেলায়, অন্তত রিপোর্ট তাই বলছে রতনবাবু। কিন্তু তাই যদি হয়, আমি মেনে নিলাম সব রকম সিকিউরিটির ব্যবস্থা করার পরে আপনারা চ্যানেলে আপনি দেখাচ্ছেন যে একজন মাইক হাতে এক অফিসার বলছে আপনারা ঘুমিয়ে আছেন কেন, যান তাড়াতাড়ি উঠে পড়ুন, গিয়ে ওখানে স্নান করুন। ওই দাদাটা বলছিলেন যে একটা মাত্র রাস্তা দিয়ে ঢুকছে, আবার একটা মাত্র রাস্তা দিয়ে বেরিয়ে আসছে। আমি যাইনি, আপনাদের চ্যানেলে দেখছি যে তারা যেভাবে হুড়োহুড়ি, আপনি বললেন কতগুলো গেট, কতগুলো যে জেটি তৈরি করা হয়েছিল সেগুলো বন্ধ ছিল। আমি একটা সম্যক ধারণা দিই রতনবাবু, আমরা একেবারে অন্তিম লগ্নে দিয়ে যাচ্ছি, একটু সম্যক ধারণা দেবো আপনাদের। মূলত যদি ধরে নিন যে এটা টোটাল একটা ম্যাপ, সঙ্গমস্থল যদি এটা হয়, তাহলে এখান থেকে 3টে রাস্তা প্যারালালি যাচ্ছে। এবার যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে সঙ্গমস্থলে, সেই 3টে গেটই আমরা যতদূর জানতে পারছি বন্ধ ছিল, এবং বন্ধ থাকা দরুন সেদিক দিয়েই সবাই প্রবেশ করার চেষ্টা করেছিল। অন্তত 2 থেকে 3 দিন বন্ধ ছিল, আমি যদি খুব ভুল না হই। তারপরে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা ধাক্কা দিয়ে ব্যারিকেড ভেঙে তাদের ওই ঢল পুলিশ আর সামলাতে পারেনি, এবং তারপরে এই ঘটনার উপক্রম হয়েছে। অন্তত ফার্স্ট রিপোর্ট সেটাই বলছে। পাশাপাশি যারা তৎপর ছিল, বিশেষ করে ভিআইপি যারা আসছিলেন, আজকে বলুন তো ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের যারা যাবে, এত লোকের মধ্যে তারা চলছে, তাদের সিকিউরিটি আরো সাদা করতে গেলে সাধারণ মানুষকে সরাতে হবে। রতনবাবু, একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা যাচ্ছি। কৌশিকবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন। এই বিষয় নিয়ে আপনার স্ট্যান্ড পয়েন্ট আনইন্টারাপ্টেড বলুন। আমার মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য উত্তরপ্রদেশের যে পুলিশ প্রশাসন, যিনি বিশেষ করে মাইকিংটা করছিলেন যে তোমরা কেন ঘরে বসে শুয়ে আছো ওখানটাতে, অমৃত সময় চলে এসছে, অমৃত সময় আসার জন্য এতগুলো লোক একদম সোজাসুজি উপরে চলে গেল, তাকে সবার আগে সেখান থেকে সাসপেন্ড করে তার উপরে একটা কারবাই করা দরকার আছে যে তিনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেছেন কি বলেননি। এক, দ্বিতীয়ত কথা হচ্ছে বাগেশ্বর বাবা যে ধরনের কথাবার্তা বলেছে, এটা হিন্দু শাস্ত্রে আমি একজন হিন্দু হয়ে কখনোই সমর্থন করি না। কারণ হিন্দু শাস্ত্রেও এতটা ঠুনকো নয় যে বাগেশ্বর বাবার মতো লোক যদি বলে এই মেলাতে না গেলে পরে, একটা মেলাতে না গেলে পরে সে দেশদ্রোহী হয়ে যাবে। আজকে 80 বছরের বয়স্ক মানুষরা কী করে যাবে, যার অর্থনৈতিক অবস্থা নেই, যার শরীর ঠিক মতো চলছে না, সে কী করে যাবে? তাহলে তাদেরকে আমরা আজকে সাম্প্রদায়িক, তাদেরকে আমরা দেশদ্রোহী বলছি যে বলছে বাগেশ্বর বাবার এই কথাকে আমি প্রচণ্ডভাবে আজকে আমি অপোজ করছি এই কথাকে। এবং আগামী দিন যাতে সুষ্ঠুভাবে চলে মেলাটা, সেটা আমরা চাইবো। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা যে যোগীর জন্য আজকে যোগীর রাজ্য থেকে যারা ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না, যারা মারা গিয়েছেন, তাদেরকে একটা কাগজের মধ্যে লিখে দেওয়া হয়েছে। সুতরাং তারা প্রপারলি ব্যবস্থা করুক যে কীভাবে কারা হারিয়ে গেছে, কারা মারা গেছে, তাদের জন্য আমরা দুঃখিত, এটাই আমি বলছি। বেশ, আমি অমরেন্দ্রদার কাছে যাবো। অমরেন্দ্র, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড বলুন। কুম্ভ মেলা 1870 থেকে শুরু হয়ে আজ অব্দি হচ্ছে। সনাতনী হিন্দুদের এটা মহাকুম্ভ, এটা আগামী 12 বছর পরে আবার হবে, সেখানে আবার এর থেকেও হয়তো বেশি সংখ্যক মানুষ উপস্থিত হবে। সনাতনের প্রতি আস্থা মানুষের চিরকালই ছিল। ভারতবর্ষ সনাতনের দেশ। অ্যাক্সিডেন্ট ইজ দ্য পার্ট অফ লাইফ। অ্যাক্সিডেন্টকে কি করে আটকানো যায় তার জন্য আরো সমস্ত প্রশাসনকে, আজকে যোগীজিকে যে সুব্যবস্থা হয়েছে তার জন্য কেউ বলছে না। আজ যে এতদিন অব্দি মেলা ঠিকঠাক ভাবে চলছে সেটা কিছু বলছে না। হিউম্যান ফল্ট, হিউম্যান এরর যে কোনো সময় হতে পারে। তার জন্য আমরা যারা শ্রদ্ধালু যাচ্ছি, যারা পুণ্য স্নানের জন্য যাচ্ছি, আমাদেরকেও সচেতন হতে হবে। এটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব। আগামী যে 3 তারিখে আমাদের বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর দিনের একটা তিথি আছে, আরো পরে যে তিথি আছে,
সেই দিন যে স্নানে যে যাবেন, মহাস্নানে যে সবাই যাবেন, আমরা নিজেদেরকেও একটু সচেতন হতে হবে। কেন সেখানে যোগীজি সরকারকে কলুষিত করার জন্য অনেকে আছে এই হিন্দু ধর্মের এই যে মহাকুম্ভ তাকে যাতে কলুষিত করা যায় তার জন্য অন্তর্ঘাত করার চেষ্টা করছে। বেশ, আমি রতনবাবু কাছে যাব। রতনবাবু আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পেরেছি। রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে, প্লিজ কৌশিকবাবু না। রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অঞ্জনা, মীর মুশাররফ হোসেনের একটা লেখা যে অর্থই অনর্থের মূল। আজকে এতগুলো শ্রদ্ধালুর, এতগুলো মানুষের, হিন্দু সনাতন ধর্মী মানুষের জীবন চলে গেল এই শুধুমাত্র অর্থের দিকে তাকাতে গিয়ে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অর্থের কথা বলেন যে এখান থেকে অর্থ উপার্জন হবে রাজ্যের উন্নয়নের জন্য, তাহলে তার মানুষের জীবনের কোনো তার কাছে মূল্য নেই। কারণ অঞ্জনদা, এই সরকার পুরো ফেলিওর হয়েছে, কোনো পরিকল্পনা সেরকম যে আজকে এতগুলো মানুষের জমায়েত হবে, সেই মানুষের জমায়েতের কোনো পরিকল্পনা ছিল না। পরিকল্পনা না থাকার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কতজন মারা গেছে এখনো আমরা সঠিক জানি না, তবে যারা স্বজন হারিয়েছেন আমি বলবো যে এই সরকারের উচিত অবিলম্বে সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো, এবং শুধু পাশে দাঁড়ানো নয়, যে তাদের পরিবারের কাউকে সরকারি চাকরি হোক বা সেরকম সুযোগ সুবিধা দিয়ে যেন তারা আগামী দিনে তাদের সংসার করতে পারে। এরা তো বেশ আর সময় দিতে পারছি না। রতনবাবু, আপনাকে জানিয়ে রাখি, অলরেডি 25 লক্ষ টাকা করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আশ্বাস দেওয়া হয়েছে ইউপি গভর্নমেন্টের পক্ষ থেকে। আমি একটু সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখবো সম্প্রতি কী কী ঘটনা, সম্প্রতি ঠিক বলা যায় না, তৎকালীন সময়তে কী কী ঘটনাগুলো ঘটেছিল। 2013 সালে, আমি একটু ব্যাকের দিকে যাব, 2013 সালে প্রয়াগরাজে 10ই ফেব্রুয়ারি মৌনী অমাবস্যার দিন রেল স্টেশনে পদদলিত হয়, 36 জন নিহত হন। এরপরে আপনাদের সামনে রাখবো হরিদ্বার 2010 সালের ঘটনা। সেখানে কার্যত 14ই এপ্রিল হরিদ্বার কুম্ভমেলা চলাকালীন হরকি পৌড়িতে পদদলিত হয়ে 7 জন মারা যান। এরপরে নাসিকের ঘটনা আপনাদের সামনে রাখবো, 2003 সালের ঘটনা। 27শে আগস্ট নাসিকের কুম্ভমেলায় পদদলিত হয়ে 39 জন নিহত হন। এরপরে রাখবো উজ্জয়িনী, 1992 সালের ঘটনা। উজ্জয়িনীতে সিংহস্ত কুম্ভের সময় পদদলিত হয়ে 50 জনেরও বেশি লোকের মৃত্যু হয়। এরপরে প্রয়াগরাজ 1954, 3রা ফেব্রুয়ারি মৌনী অমাবস্যার দিনে প্রয়াগরাজ কুম্ভমেলায় পদদলিত হয়ে প্রায় 800 জন মারা যায়। আপনি যদি টোটাল হিসেব করেন তাহলে আপনারা দেখবেন অনেকজনই এই কুম্ভ মেলাতে তাদের প্রাণ হারিয়েছেন। এটা নতুন নয়, এটা যেমন সত্যি তার ঠিক উল্টো দিকে এটাও সত্যি, প্রশাসনিক ব্যর্থতা, গাফিলতি রয়েছে, আর ঠিক তার জন্যই আবার নতুন করে অনেক ইনস্ট্রাকশন আসছে। কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করার চেষ্টা করবো। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। মূলত যারা কুম্ভ মেলায় যাচ্ছেন, দেখুন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, এই লাইন আপনারা প্রতিবার আমার মুখে শুনেছেন। কিন্তু আমি এই লাইনটা কেন আজ এটা দিয়ে শেষ করছি, তার কারণ দেখুন, ধর্ম অবশ্যই থাকবে, কিন্তু জীবন চলে গেলে ধর্ম থাকবে না। ধর্মকে আপনারা বয়ে নিয়ে যেতে পারবেন না। সনাতন ধর্ম, সনাতন হিন্দু ধর্ম অবশ্যই গর্বের ধর্ম, কিন্তু তার সেই ধর্মের বেশে যারা আপনাদের ম্যানিপুলেট করছে তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। অন্তত ট্রাইব টিভি বাংলা সেটাই বলছে। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।